আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা, অথবা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আমরা লম্বা একটা সময় পরে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হইলাম। তো পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের কিছু ক্লাস বাকি ছিল। হ্যাঁ, প্রতিটা বিষয়েরই হয়তোবা দেখা গেছে কোনো কারণে হয়তোবা ক্লাসটা পরে নেওয়ার কথা ছিল, বা যে কোনো কারণেই হোক, যে কোনো সমস্যার কারণেই হোক, প্রতিটা বিষয়েরই হয়তোবা একটা দুটো করে টপিক আমাদের ছুটে গেছিল। সেই ক্লাসগুলো আমরা এখন নিয়ে শেষ করব, এবং পাশাপাশি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো কীরকম, যে মডেল টেস্ট দিতে হবে কিনা, বা মডেল টেস্ট দিলে কিভাবে নিজেকে যাচাই করব, তারপরে আচ্ছা সব ওকে আছে কিনা দেখি। আচ্ছা, তারপরে আরো শো করতেছে না কেন? আচ্ছা, এখন মনে হয় ওকে আছে। ওকে ওকে ওকে। আচ্ছা, শুধু মডেল টেস্ট না, শেষ মুহূর্তে টাইম ম্যানেজমেন্ট, মডেল টেস্ট, তারপরে ডাইজেস্ট, বা শেষ মুহূর্তে প্রিপারেশনটা কিভাবে নিব, হাতে কতদিন সময় থাকলে কি করা উচিত, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন থাকে। তো আজকে আমরা এরকম বিভিন্ন প্রশ্নে আমরা কয়েকটা ক্লাস সাজিয়েছি, যে আমাদের যে ক্লাসগুলো বাকি আছে সেই বাকি ক্লাসগুলো কবে, কোন দিন, কোন ক্লাসটা হবে, কোন বিষয়ের, এবং পাশাপাশি আমরা প্রতিদিনই এরকম প্রত্যেকটা বিষয়ের এক একটা যে টপিকগুলো নিয়ে কথা বলা উচিত পরীক্ষার শেষ মুহূর্তে, যেমন মডেল টেস্ট, টাইম ম্যানেজমেন্ট বা অন্যান্য যে বিষয়গুলো আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। হচ্ছে না, ফোন কাজ করছে না, স্লো হয়ে গেছে। রেজিস্টার করা লাগবে। আচ্ছা, যারা যুক্ত আছেন, হ্যাঁ, কাইন্ডলি একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আমি সামনে চলে যাচ্ছি। দেখো দেখা যাচ্ছে না। আসলে লম্বা একটু সময় পরে, মানে বিসিএস লিখিত পরীক্ষা, এর মধ্যে অনেকটা চাপ গেছে, এর মধ্যে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, যে কারণে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ছি। তো আপনাদের আজকে থেকে ক্লাস নেওয়ার কথা ছিল। তো আজকের ক্লাসে আমরা মডেল টেস্ট নিয়ে কিছু কথা বলবো, যে আসলে শেষ মুহূর্তে আমাদের মডেল টেস্ট দেওয়া উচিত কিনা, বা মডেল টেস্ট দিলে সেখানে আমরা কিভাবে নিজেকে যাচাই করতে পারি, মডেল টেস্ট দেওয়া কেন জরুরি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং সেটাতে যাওয়ার পূর্বে আমরা বিন্যাস সমাবেশ, এইটাতে অনেকেরই সমস্যা আছে। তো এখান থেকে আমরা এত ডিটেলসে না, প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে কনসেপ্টটা দরকার হয়, অর্থাৎ অনেকেই বিন্যাস সমাবেশ কিন্তু স্কিপ করে যান। তো আমরা একেবারে স্কিপ না করে যে টপিকগুলো জেনে গেলে অন্তত পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে, বা এই নিয়মের মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমরা সেইগুলো একটু জানার চেষ্টা করব। দেখেন, বিন্যাস আর সমাবেশ, প্রথমে আমাদেরকে জানতে হবে যে কখন বিন্যাস হয়, কখন সমাবেশ হয়। হ্যাঁ, এরকম একটা পরীক্ষায় দেখবেন প্রশ্ন আসে, যেখানে লাস্টে গিয়ে বলা হচ্ছে যে এটা গঠন করা হয় বা এটা বাছাই করা হয়। এরকম আমরা ভুলবশত কি করি, কোনোটাতে বিন্যাস করে বসি, কোনোটাতে সমাবেশ করে বসি।
কিন্তু আসলে কখন বিন্যাস আর কখন সমাবেশ করতে হবে ফার্স্টলি এইটা আমাদেরকে জানতে হবে। যেমন আপনি খেয়াল করে দেখবেন যদি প্রশ্ন এরকম থাকে সাজানো, সাজানো বা বিন্যস্ত করা, সাজানো বা বিন্যস্ত করা, অথবা প্রশ্নে যদি থাকে সংখ্যা গঠন, সংখ্যা গঠন, প্রশ্নে আছে হচ্ছে শব্দ গঠন, প্রশ্নে আছে কি শব্দ গঠন, তারপরে কি মন্ত্রিসভা গঠন, মানে গঠন যদি এরকম থাকে, আমি এই পাশে লিখলাম মন্ত্রিসভা গঠন, যদি এই টাইপের প্রশ্নগুলো লাস্টে থাকে যে কি কতভাবে সাজানো যেতে পারে, কতভাবে বিন্যস্ত করা যেতে পারে, সংখ্যা গঠন করার পদ্ধতি কত প্রকার, শব্দ গঠন, মন্ত্রিসভা গঠন, যদি এইগুলো থাকে তাহলে এইগুলো দেখে আমরা বুঝবো এখানে কি করতে বলা হচ্ছে, এখানে বিন্যাস করতে বলা হচ্ছে। হ্যাঁ, এটাকে আমাদের কি করতে হবে, বিন্যাস করতে হবে। অপরপক্ষে সমাবেশের ক্ষেত্রে দেখবেন এই যেমন এই শব্দটা একেবারে কমন শব্দ, যে কতভাবে বাছাই করা যেতে পারে, বাছাই শব্দটা থাকলে সেটা হবে সমাবেশ। তারপরে যদি বলা হয় দল গঠন করা যেতে পারে, হ্যাঁ দল গঠন করা যেতে পারে, তারপরে হচ্ছে কমিটি গঠন করা যেতে পারে। এখানে একটু খেয়াল করে দেখবেন সংখ্যা গঠন, শব্দ গঠন, মন্ত্রিসভা গঠন, এইগুলো থাকলে কিন্তু কি হবে, এইগুলো হবে বিন্যাস। আর যদি দল গঠন বা হচ্ছে কমিটি গঠন বা ক্ষেত্র গঠন থাকে তখন হবে হচ্ছে, অর্থাৎ এখানে ক্ষেত্রফলেরটা তখন হবে হচ্ছে সমাবেশ। তো প্রথমেই আমাদেরকে এইটা একটু ক্লিয়ার করতে হবে যে কখন বিন্যাস হয় এবং কখন সমাবেশ হয়। এরপরে আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাব, যে অঙ্কের মধ্যে যে বিভিন্ন পার্ট গুলো আছে, যে সমাধান করতে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো আছে, আমরা প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে বা কিছু টাইপ আছে, আমরা সেই অঙ্কগুলো এখন একটু দেখার চেষ্টা করব। তো যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান আপনারা অনেকদিন পর যেহেতু বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু কমেন্ট করে জানিয়ে দিন। আচ্ছা, বিন্যাসের ক্ষেত্রে যেমন আপনারা দেখবেন একটা সূত্র আছে, সূত্রটা কি হচ্ছে এনপিআর, আর সমাবেশের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এনসিআর। প্রথমে আমাদের এই সূত্র দুটো জানতে হয়। হ্যাঁ, পি হচ্ছে পারমুটেশন মানে বিন্যাস, আর সি হচ্ছে কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। এখন এনপিআর, এখানে এরকম বলা হয় যে এন সংখ্যক জিনিসের মধ্যে থেকে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস, যেটা মানে মোট সংখ্যা কি আমাদের এখানে দেওয়া আছে, মোট সংখ্যাটা হচ্ছে এন, অর্থাৎ যতগুলো বস্তু আমাদের এখানে আছে সেটা হচ্ছে এন, আর এর মধ্যে থেকে কয়েকটা বস্তু আমরা নিব সেটা হচ্ছে আর। হ্যাঁ, সেটাকে থেকে যদি আমরা বিন্যাস গঠন করি তখন হচ্ছে এনপিআর, আর যদি সমাবেশ গঠন করি তখন সূত্রটা হয় হচ্ছে এনসিআর। এখন এই সূত্রটা আসলে কি, এনপিআর এর সূত্রটা হচ্ছে এরকম যে এন ফ্যাক্টোরিয়াল ভাগ এখানে কি আর ফ্যাক্টোরিয়াল মাইনাস এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নাকি এটা কি ঠিক আছে? সবাই বলেন। দেখেন এইটা কিন্তু ঠিক নাই, এইটা হবে সমাবেশের ক্ষেত্রে, বিন্যাসের ক্ষেত্রে কিন্তু আরটা থাকবে না, এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি হবে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। পার্থক্য কোথায়, এখানে এই যে আর সংখ্যক যে বস্তু নেব সেটা কিন্তু এক্সট্রা ভাবে এখানে নিচে থাকবে, এটা দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো যখন বিন্যাস করতে হবে তখন দেখবেন যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিলে আমাদের এরকম একটা সূত্র আসে, আর সমাবেশের ক্ষেত্রে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিলে এইরকম একটা সূত্র আসে। হ্যাঁ, তাহলে এই সূত্র দুটো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি এখানে করি, ধরে নিচ্ছি 6p3, হ্যাঁ 6p3, তাহলে কি করতে হবে, এখানে n এর মান 6, দেখেন এখানে n এর মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 3, তাই না? তাহলে এখানে কি করব, n এর জায়গায় আমরা 6 বসাইতাম, আর এখানে কি 6 মাইনাস r এর জায়গায় 3 এটা আসতো। হ্যাঁ, এখানে যদি আমরা এটাই করতাম 6c3, তখন কি আসতো 6 ফ্যাক্টোরিয়াল, এখানে r এর মান 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখন দেখেন তো এটা ক্যালকুলেট করলে কি আসে। আচ্ছা, ক্যালকুলেশনের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা, যেখানে আমরা আরেকটা বিষয় জানবো, যে কোথাও যদি 6 ফ্যাক্টোরিয়াল থাকে এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি 6 গুণ 5 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আবার এটা লিখতে পারি 6 গুণ 5 গুণ 4 ফ্যাক্টোরিয়াল, আবার এভাবে লেখা যেতে পারে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ কোনো কিছুর সাথে যদি ফ্যাক্টোরিয়াল থাকে, যেমন আমরা যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল, এর অর্থ হচ্ছে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। হ্যাঁ, একদম 6 থেকে শুরু করে তার নিচের দিকে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফলই হচ্ছে এটা ফ্যাক্টোরিয়াল। এখন ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, দেখেন তো এখানে ক্যালকুলেট করতে গেলে কি আসে, এখানে আসে 6 ফ্যাক্টোরিয়াল, এখানে আসে 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? 6 ফ্যাক্টোরিয়াল নিচে আসে 6 থেকে 3 বার দিলে 3 ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখেন 6 গুণ 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল আকারে রেখে দিব। কারণ কি, যেহেতু নিচে 3 ফ্যাক্টোরিয়াল আছে, আমাদের ক্যালকুলেশন করতে এই 3 ফ্যাক্টোরিয়াল এই 3 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু আমরা এখানে কেটে দিতে পারি।
তার মানে কি আমাদের অঙ্কটা তখন সহজ হয়ে যায়। এই জন্য আমরা নিচের যে সংখ্যাটা আছে এটার সাথে মিল রেখে আমরা ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে আসবো। তাহলে এখানে কি হয়, 5 6 30, 30 আর গুণ 4 করলে কত হয়, 120। খেয়াল করে দেখেন, তার মানে 6p3 এইটার অ্যান্সার আসলে কত, এটার অ্যান্সার আসলে হচ্ছে 120। হ্যাঁ, এখন 6c3 এইটার ক্ষেত্রে কি হয় দেখেন তো, এইটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে গেলে কি হয়, উপরে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দেখেন এটার অ্যান্সার মানে এটার কিন্তু স্ট্রাকচারটা আসছে এরকম। এখন 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি, 6 গুণ 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে কত, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখন এই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে দেন, তাহলে কি থাকে এখানে দেখেন তো, 6 গুণ 5 গুণ 4, আর এখানে থাকে শুধুমাত্র 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা আবার কি লিখতে পারি, 3 গুণ 2 লেখা যায় না, 3 গুণ 2 গুণ 1 লেখা যায় কিন্তু, আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ম অনুসারে জানি। তাহলে এই 6 কে কাটেন, 3 দুগুণে 6, তাহলে এই 2 কে 2 দিয়ে কাটা দেন, থাকে কত, 4 5 20 থাকে। দেখেন এইটার অ্যান্সার আসলো মাত্র 20, আর আগেরটার অ্যান্সার আসছিল 120। তার মানে কি পারমুটেশনের ক্ষেত্রে অ্যান্সারটা কি হচ্ছে, বেশি হচ্ছে, আর কম্বিনেশনের ক্ষেত্রে অ্যান্সারটা কি হচ্ছে, মানে এটা কি, এটা হচ্ছে বড় হচ্ছে, এটার অ্যান্সারটা ছোট হচ্ছে। এটা একটা কারণ কি, কারণ হচ্ছে দেখেন ওই যে এনসিআর যখন আমরা করি তখন কিন্তু এই যে এক্সট্রা এখানে দেখেন n মাইনাস আর দিয়ে ভাগ করতে হচ্ছে, এখানে শুধুমাত্র কিন্তু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল দিয়ে না, এর সাথে আরো একটা আর ফ্যাক্টোরিয়াল এক্সট্রা আছে, এটা দিয়ে ভাগ করতে হচ্ছে। তার মানে কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের উত্তরটা তুলনামূলক কিন্তু ছোট হয়, আর পারমুটেশনের ক্ষেত্রে বা বিন্যাসের ক্ষেত্রে উত্তরটা তুলনামূলক বড় হয়। তো আমরা এখান থেকে বেসিক কিছু অংশ জেনে নিলাম। এখন আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাব। তো এই ক্যালকুলেশন গুলো আমি আর অঙ্কে করাচ্ছি না, কারণ ক্যালকুলেশন গুলো কিন্তু সবগুলোই সেম। আপনি যে কোনো জায়গায় এরকম যদি ক্যালকুলেশন আছে, আপনি শুধুমাত্র এই নিয়মে যোগ মানে কি কাটাকাটি করবেন। হ্যাঁ, মানে আপনি এই যে 6 ফ্যাক্টোরিয়াল থাকলে নিচে কোনো সংখ্যা থাকলে, মানে ওই যে বলছিলাম যে ক্যালকুলেশনটা আসলে ম্যাথ না, ম্যাথটা হচ্ছে আপনার মূল জিনিসটা ধরতে পারাটাই ম্যাথ। যদি কারো ক্যালকুলেশনের সমস্যা থাকে তিনি কখনোই ম্যাথে ভালো করতে পারবেন না। তো এইটা একরকম ক্যালকুলেশন। আপনি যখনই এই টাইপের অঙ্ক করতে যাবেন বা বিন্যাস সমাবেশ অঙ্ক করতে যাবেন, দেখবেন বারবার এই ক্যালকুলেশন গুলো আসবে। তো এইটা আপনাকে করে করে এমনিতেই অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, এখানে মূল থিমটা শুধু জানতে হবে, যেখানে এইটা দ্বারা এইটাকে ভাগ করতে হবে, এখানে এক্সট্রা একটা ভাগ করতে হবে, এবং ক্যালকুলেশন করতে গেলে উপরে নিচে মিলানোর জন্য আমি এইভাবে কেটে দিব, তারপরে বাকি সংখ্যাগুলো কাটাকাটি করে যেটা থাকবে সেটা অ্যান্সার। হ্যাঁ, এখন আমরা আস্তে আস্তে যে বিন্যাস এবং সমাবেশের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় যে অঙ্কগুলো আসতে পারে বা আসে, আমরা সেইগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিন যে আপনারা বুঝতেছেন কিনা। অনেকদিন পরে আসলে ক্লাসে উপস্থিত হলাম, তো এই যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা ক্লাসে যা পড়ানো হচ্ছে, আজকে যে বিন্যাস সমাবেশের উপরে যে ক্লাসটা হচ্ছে, এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা এটা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। আলোর কম বেশি হচ্ছে। আচ্ছা, তো বিন্যাস সমাবেশ দুই জায়গা থেকেই কিন্তু অঙ্ক আসতে পারে। তবে বিন্যাস থেকে অঙ্ক দেখা যেত যে আগে আসতো, এখন ইদানিং কালে দেখা যাচ্ছে সমাবেশ থেকে অঙ্ক বেশি বেশি আসে। তবে এটা নিশ্চিত করে বলা যায় না যে কোথা থেকে অঙ্ক আসবে। তবে প্রিলিমিনারিতে যে অঙ্কগুলো আসে সেগুলো তুলনামূলক সহজ আসে। আমরা অনেকের মধ্যে একটা ভীতি থাকে যে বিন্যাস সমাবেশ এটা তো ইন্টারমিডিয়েটের পড়া, আমরা অনেকেই এখান থেকে পড়ে আসছি বা এটা ওই সময় স্কিপ করে আসছি, কেন এটা আবার পড়তে হবে, একটা মার্কস বাদ দেই। কিন্তু আসলে পরীক্ষায় যে অঙ্কটা আসে সেটা তুলনামূলক খুব বেশি কঠিন আসে না। হ্যাঁ, এবং লিখিত পরীক্ষাও এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, আমি যে কোনো একটা ধরেন যে কোনো একটা সংখ্যা লিখি। হ্যাঁ, ধরেন লগারিদমস। হ্যাঁ, আমি একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা থেকে সবগুলো বর্ণ নিয়ে, হ্যাঁ, এই লগারিদমস এই সংখ্যাটা থেকে, মানে এই সংখ্যা বলতেছে এটা একটা শব্দ, হ্যাঁ, এই শব্দ থেকে সবগুলো বর্ণ নিয়ে যদি আমাদেরকে বিন্যাস করতে বলা হয় বা শব্দ গঠন করতে বলা হয়, তাহলে কতভাবে মানে কি বিন্যাস করা যেতে পারে, কতভাবে শব্দ গঠন করা যেতে পারে। এখন এখানে খেয়াল করতে হবে কি আমাদের, যেখানে কি বলছে সবগুলো বর্ণ নিয়ে, অর্থাৎ এখানে যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণ নিয়ে আমাদেরকে কি করতে হবে, বিন্যাস করতে হবে। তাহলে এখানে আগেই আমাদেরকে খেয়াল করতে হবে এখানে মোট বর্ণ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে বর্ণ আছে হচ্ছে আমাদের
10টা, হ্যাঁ মোট বর্ণ হচ্ছে 10টি, 10টি হচ্ছে মোট বর্ণ। এখন কি বলছে, সবগুলো বর্ণ নিয়ে। আপনি একটু খেয়াল করে দেখেন তো, এখানে যে 10টা বর্ণ আছে, এই 10টা বর্ণের মধ্যে কোনো বর্ণ কি রিপিট আছে? দেখেন এখানে সবগুলো আলাদা আলাদা বর্ণ, LOGARITHMS, সবগুলোই আলাদা আলাদা বর্ণ, অর্থাৎ এখানে কিন্তু কোনো বর্ণ রিপিট নেই। এবং নিতে বলছে কয়টা? 10টার মধ্যে 10টাই নিতে বলছে। তাহলে এই যে 10টা যে মোট বর্ণ, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের এন, তাই না? আর কত নিতে বলছে? কয়টা? সবগুলো বর্ণ নিয়ে। তার মানে আর এর মানও হচ্ছে এখানে 10। হ্যাঁ, 10টার মধ্যে 10টায় আর এর মানও হচ্ছে 10। তার মানে আমাদের এখানে কি বলতে পারি? NPR, তার মানে কি 10PR। 10PR মানে কি 10P10, 10P10 যেটা কথা, ওই 10 ফ্যাক্টোরিয়াল একই কথা। হ্যাঁ, 10P10 অর্থাৎ যদি NPN হয় এর অর্থ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে 10P10 এর অর্থ হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এখন আপনি 10 গুণ 9 গুণ 8 গুণ 7 এরকম করতে করতে একেবারে 1 পর্যন্ত চলে যান, যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। হ্যাঁ, যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। এখন এখানে যদি এই প্রশ্নটা এইভাবে না বলে এখানে মানে কি বলা হতো, যে লগারিদমস এই বর্ণগুলো থেকে 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা যেতে পারে কতভাবে? যদি বলা হতো 5টি বর্ণ নিয়ে, তার মানে কি এন এর মান কিন্তু 10ই থাকবে, কিন্তু বলা হচ্ছে কয়টা বর্ণ নিতে হবে? 5টা বর্ণ। তখন কিন্তু আর এর মানটা হয়ে যেত কত? আর এর মানটা হয়ে যেত 5। তখন কিন্তু আমাদের অঙ্কটা আর এটা থাকতো না, এখানে আর এর জায়গায়, এখানে আর এর জায়গায় আমরা কি লিখতাম? আর এর জায়গায় এখানে আমরা 5 লিখতাম। তখন কিন্তু আমাদের 10P5। তখন ক্যালকুলেশনটা কিরকম হতো দেখেন তো, 10P5 তার মানে কি 10 ফ্যাক্টোরিয়াল আর 10 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তার মানে কি 10 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 ফ্যাক্টোরিয়াল। এখন আপনি ক্যালকুলেট করেন, করার পরে যেটা আসবে সেটাই অ্যান্সার। এটা হচ্ছে সবচেয়ে সহজ। হ্যাঁ, প্রথমে অঙ্ক করতে গেলে আমাদের এটা জানতে হয়, ওই যে বললাম যে আসলে একটা মানে কি যে কোনো একটা শব্দ বা সংখ্যা যাই হোক না কেন, ওখানে অনেকগুলো সংখ্যা বা শব্দ থাকবে, মোট যতগুলো থাকবে সেটা হচ্ছে এন এর মান। আর আমাদেরকে যতগুলো প্রশ্নে নিতে বলা হবে যে এতগুলো নিয়ে বর্ণ সংখ্যা গঠন করো বা শব্দ সংখ্যা গঠন করো। হ্যাঁ, যদি 10টার মধ্যে 10টাই নিতে বলা হয় তাহলে 10P10, যেমন একটু আগে করছিলাম। এখানে 10টার মধ্যে 5টা নিতে বলা হচ্ছে, তাহলে 10P5, NPR যেটা। তাহলে যতগুলো নিতে বলা হবে সেটা আর এর মান, আর মোট যতগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এন এর মান। হ্যাঁ, তাহলে এইটা গেল হচ্ছে সবচেয়ে মানে প্রিলিমিনারি যে কনসেপ্টটা সেইটা। এখন এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে অঙ্কে প্রবেশ করব। আচ্ছা দেখেন, আমরা আরেকটা শব্দ লিখি। হ্যাঁ, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এই যে শব্দটা লিখছি, হ্যাঁ, তার মানে এখানে এন এর মান কত হবে আমাকে বলেন তো? এখানে আগে এন এর মানটা কত দেখি তো। MATHC 1 2 3 4 5 6 7 8 9 10 11, এন এর মান হচ্ছে 11। এন এর মান 11। এখন যদি প্রশ্নটা এরকম ধরেন যে ম্যাথমেটিক্স এই শব্দটারই সরাসরি বলতেছে এই শব্দটারই বিন্যাস সংখ্যা বের করুন। হ্যাঁ, এই শব্দটাকে মানে এই শব্দটাকে কতভাবে সাজানো যেতে পারে। এখন এখানে দেখেন, আগের যে আমরা অঙ্কটা করলাম লগারিদমস, এখানে কিন্তু কোনো বর্ণ রিপিট ছিল না। এখানে কিন্তু অনেকগুলো বর্ণ আছে যেগুলো রিপিট। রিপিট কোনটা কোনটা খেয়াল করে দেখেন, এখানে এম আছে কয়টা? দেখেন এখানে আছে এম হচ্ছে একটা, তারপরে কি এখানে আছে এম একটা, তার মানে এম হচ্ছে এখানে আছে দুইটা। এ কয়টা? এখানে এ হচ্ছে একটা, এখানে এ হচ্ছে একটা, তার মানে এ আছে দুইটা। টি কয়টা? দেখেন এখানে টি হচ্ছে একটা, এখানে টি হচ্ছে একটা, তার মানে টি হচ্ছে দুইটা। টি হচ্ছে দুইটা। এইচ আছে, এইচ আর নাই, ইও নাই। আচ্ছা, এখন বাকি যেগুলো আছে সবগুলো একটা। মোট বর্ণ কয়টা? 11টা। 6টা পেয়ে গেছি, তার মানে বাকি থাকে কয়টা? বাকি থাকে 5টা। হ্যাঁ, তার মানে এই যে 11টা বর্ণ, আগের বারে লগারিদম করার ক্ষেত্রে আমাদের কি ছিল? সবগুলোই আলাদা আলাদা বর্ণ ছিল। এইখানে কিন্তু রিপিট হচ্ছে। তো যখন কোথাও রিপিট হবে তখন আমরা সেটার বিন্যাস করব কিভাবে? উপরে কিন্তু ওই যে 11, এটা কিন্তু সেমই থাকবে, 11 ফ্যাক্টোরিয়াল, ওইটা এন এর মানটাই বসাইতে হবে। কিন্তু নিচে আমাদের কি করতে হবে? খেয়াল করে দেখেন যে নিচে আমাদের যেইগুলো কমন আছে, অর্থাৎ যেগুলো রিপিট হচ্ছে, সেই মানগুলো বসাইতে হবে। রিপিট এখানে কয়টা? এম আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল, এ আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল, টি আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। এই যে এইটাও এখন অ্যান্সার। এখন এটাকে ক্যালকুলেট করার পরে আমরা যে মানটা পাবো সেটা হবে অ্যান্সার। এখানে ধরে নিচ্ছি যে আমরা ধরে নিচ্ছি যে এটার নাম হচ্ছে
কি ম্যাথমেটিক্স, এম ম্যাথমেটিক্স। হ্যাঁ, আমি ইচ্ছা মতন মানে জাস্ট এমনি বোঝানোর জন্য দিচ্ছি। এখানে হচ্ছে এম ম্যাথমেটিক্স টি নাম দিয়ে দিলাম। হ্যাঁ, যে এটার পূর্ণ রূপটা হচ্ছে কি এম ম্যাথমেটিক্স টি। তার মানে এখন দেখেন তো এখানে এম কয়টা, এখানে এম হচ্ছে 3টা। হ্যাঁ, আর টি কয়টা, টি হচ্ছে 3টা। যদি এরকম রূপ আসতো তখন এটার অ্যান্সার হতো কি, তখন কিন্তু মোট বর্ণ হয়ে যাচ্ছে কয়টা, 11টা না, মোট বর্ণ হয়ে যাচ্ছে কয়টা, 13টা। তার মানে আমাদেরকে উপরে লিখতে হইতো 13। আর হচ্ছে এম এর মান এখন কত, এম এর মান কিন্তু এখন 2 না, এম এর মান 3। তার মানে আমরা এখানে 3 বসাইতাম। এর মান 2, দুইটাই বসাইছি। টি আছে কয়টা, 3টা, তাহলে টি এর জায়গায় 3 বসাবো। তার মানে যদি কোনো শব্দ দিয়ে আমাদেরকে বিন্যাস করতে বলা হয় তখন আমরা দেখবো সেখানে মোট বর্ণ কয়টা আছে সেটা বসবে উপরে, এবং রিপিট বর্ণ কতগুলো আছে সেইগুলো বসবে হচ্ছে নিচে। এরপরে ক্যালকুলেট করার পরে যে মানগুলো আসবে সেটাই হবে উত্তর। আচ্ছা, এই প্রশ্নটাই আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন শিখবো। হ্যাঁ, এই অঙ্কটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, লিখিততেও আসে। এই যে ম্যাথমেটিক্স শব্দটা আছে, এই ম্যাথমেটিক্স শব্দটা থেকেই প্রশ্নটা কিরকম একটু খেয়াল করবেন, যে শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত প্রকারের বর্ণ বিন্যাস করা যেতে পারে। এটা আমরা অলরেডি করলাম। শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত প্রকারের বিন্যাস করা যেতে পারে সেটা আমরা এইমাত্র শিখলাম। 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, যেখান থেকে নতুন একটা প্রশ্ন, এদের মধ্যে কতগুলোতে স্বরবর্ণ একসাথে থাকবে। হ্যাঁ, স্বরবর্ণ একত্রে বা একসাথে থাকবে, স্বরবর্ণ কতগুলোতে একত্রে থাকবে, এরকম একটা প্রশ্ন থাকে। হ্যাঁ, প্রথমে শিখলাম যে সবগুলো বর্ণের মধ্যে সবগুলো নিয়ে কত প্রকারে বিন্যাস করা যেতে পারে বা কত প্রকারে সাজানো যেতে পারে। হ্যাঁ, সেটা আমরা শিখলাম। এখন আমরা দেখবো যে এর মধ্যে যতগুলো স্বরবর্ণ আছে সেইগুলো একত্রে কতগুলোতে থাকবে। স্বরবর্ণ কয়টা আছে আপনি খেয়াল করে দেখেন তো। প্রথমে এখানে আছে একটা এ, তারপরে এখানে আছে একটা ই, খেয়াল করে দেখেন, এখানে এ, তারপরে ই, তারপরে আবার এখানে গিয়ে একটা এ, তারপরে এখানে গিয়ে একটা আই। এই চারটাই না, চারটাই তো মনে হয়, এই চারটাই। আর একটু খেয়াল করে দেখেন, এ টি এইচ ই এ, আমরা কি স্বরবর্ণ মানে কোনগুলো, ভাওয়েল যেগুলো। হ্যাঁ, এ ই আই ও আর হচ্ছে ইউ, এই পাঁচটা। হ্যাঁ, এই পাঁচটার মধ্যে দেখেন এখানে কয়টা আছে, এখানে হচ্ছে মোট 4টা। স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে সেই চারটাকে আমাদেরকে একটা করতে হবে। মানে কি একত্রে থাকবে মানে কি, তারা পাশাপাশি থাকবে, একত্রে থাকবে, একসাথে থাকবে, পাশাপাশি থাকবে। যে কোনো মানে প্রশ্নে যে কোনো শব্দ বলা থাকতে পারে। হ্যাঁ, এই চারটাকে আপনি একটা ধরে নেন তো। হ্যাঁ, এই চারটাকে একটা ধরে নিলে বাকি কয়টা থাকে দেখেন তো। আমি একটু লিখে বোঝানোর চেষ্টা করতেছি। এম টি এইচ এম টি সি এস, বাকি কয়টা থাকলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। দেখেন 7টা, আর এই 4টা 11টা। কিন্তু কি বলছে, স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তার মানে কি পাশাপাশি থাকবে, একসাথে থাকবে। তার মানে এই চারটাকে আপনাকে কল্পনা করতে হবে একটা, যেহেতু এরা পাশাপাশি আছে, এই চারটাকে আপনি একটা কল্পনা করেন। তাহলে এইখানে আছে কয়টা, এখানে আছে আপনার 7টা, এখানে আছে কয়টা, এখানে আছে একটা। তাহলে এখন আপনার ফ্যাক্টোরিয়াল কত হবে, দেখেন আপনার মোট বর্ণ কয়টা হচ্ছে, 8টা না। আপনার এখানে মোট সংখ্যা এখন বর্ণ কয়টা হচ্ছে, 8টা। আগে ছিল 11টা, কিন্তু যেহেতু এটাকে একটা কল্পনা করতেছেন তাহলে এখন কয়টা হচ্ছে, 8টা। হ্যাঁ, 8টা। আর এইখানে দেখেন এইটা তো আলাদা, যেহেতু এটা একটাই। এই 7টার মধ্যে আবার কমন আছে কোনটা, দেখেন এখানে এম আছে 2টা, এই যে দেখেন এখানে এম আছে 2টা। হ্যাঁ, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এবং টি আছে 2টা, এই যে দেখেন টি, টি আছে 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এটা প্রথম স্টেপটা আমাদের গেল কি, যে এই যে 4টা ছিল সেই 4টাকে আমরা একটা কল্পনা করছি করে, এখন মোট বর্ণ হয়ে গেছে 8টা। সেইটার মধ্যে আবার রিপিট আসছে হচ্ছে 2টা 2টা করে। এটা ক্লিয়ার। এখন এই 4টা তো একত্রে আছে, আমরা একটাই কল্পনা করছি। এই 4টাকে আবার নিজেদের মধ্যে কিভাবে সাজানো যেতে পারে দেখেন তো। এখানে কয়টা বর্ণ আছে, এখানে বর্ণ আছে কয়টা, খেয়াল করে দেখেন 4টা না, এখানে বর্ণ আছে হচ্ছে 4টা। এর মধ্যে আবার রিপিট কয়টা, এ আছে 2বার, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন প্রথমে যদি কোথাও স্বরবর্ণগুলো একত্রে পাশাপাশি বা একসাথে থাকে প্রশ্নে থাকে, সেটাকে একটা কল্পনা করে নিয়ে বাকিগুলোকে আমরা যতগুলো আছে সবগুলোকে করলে কি হবে, এরকম একটা স্ট্রাকচার আসবে। হ্যাঁ, এরপরে যে 4টাকে একত্রে বা যেগুলোকে একত্রে নিতে বলা হচ্ছে সেইগুলোর মধ্যে আবার আলাদাভাবে আমরা বিন্যাস বের করব। এই 4টার মধ্যে কি 4টা ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখন কি এখান থেকে আপনার একটা মান আসবে না, এখান থেকে আপনার একটা মান আসবে, আর এইখান থেকে আপনার একটা মান আসবে, তাই না। তার মানে কি এটা 2টা স্টেপ হচ্ছে আমাদের। এই 2টা স্টেপ, তারপরে আপনি গিয়ে প্রথম যে মানটা পেয়েছেন এবং দ্বিতীয় যে মানটা পেয়েছেন এই 2টা গুণ করে দিবেন। গুণ করে দিলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার, যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে হচ্ছে এত এত ভাবে। হ্যাঁ, তার মানে কি
যদি স্বরবর্ণগুলো একত্রে থাকবে এইরকম কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ওই চারটাকে একটা ধরে নিয়ে এই প্রথম স্টেপটা করতে হবে, তারপরে যেই কয়টা একত্রে থাকবে সেইটার আবার আলাদাভাবে বিন্যাস করতে হবে, করার পরে এই দুইটা আমরা গুণ করে দিব, তাহলে সেইটা হবে হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। কিন্তু যদি প্রশ্নে বলা হয় যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, হ্যাঁ, পাশাপাশি থাকবে না, স্বরবর্ণগুলো একসাথে থাকবে না, যদি একসাথে থাকবে না প্রশ্নটা বলা হয় এইটা, তখন আমরা কি করব? তার মানে আমরা কি জানি, দেখেন আমরা ধরে নিচ্ছি যে আপনার কাছে মোট আম আছে কয়টা? 10টা। হ্যাঁ, এর মধ্যে ফজলি আমগুলো একসাথে রাখা আছে। হ্যাঁ, তার মানে ফজলি আমগুলো একসাথে রাখা আছে। ফজলি আম কয়টা আছে? ফজলি আম আছে হচ্ছে ধরে নিচ্ছি 4টা। 4টা আম একসাথে রাখা আছে, তাহলে একসাথে রাখা নাই কয়টা? হ্যাঁ, একসাথে রাখা নাই কয়টা? এই তো খুবই সহজ, 6টা। 10টা থেকে 4টা বিয়োগ দিলে হয়ে যাচ্ছে 6টা আম একসাথে রাখা নাই। হ্যাঁ, জিনিসটা আমি জাস্ট এমনি নিজের মতন করে বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে কি স্বরবর্ণ একত্রে থাকবে না, এর মানে কি এখানে মোট বিন্যাস কতগুলো, আর এর মধ্যে স্বরবর্ণগুলো একত্রে আছে কতগুলো, তার মানে কি মোট বিন্যাস থেকে আমরা যদি যেগুলো স্বরবর্ণগুলো একত্রে আছে এটা যদি বিয়োগ দিই, তাহলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখন ম্যাথমেটিক্স এই শব্দ থেকে মোট বিন্যাস আমরা প্রথমে কি পেয়েছিলাম? এরকম পেয়েছিলাম না, 11 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। এইটা কি? এইটা হচ্ছে এই ম্যাথমেটিক্স এই শব্দটার মোট বিন্যাস সংখ্যা। হ্যাঁ, মানে কতভাবে বিন্যস্ত করা যেতে পারে পুরো সংখ্যাটাকে, তখন আমাদের অ্যান্সার ছিল এইটা। এইটা হচ্ছে মোট। হ্যাঁ, এটা হচ্ছে মোট, তাই না? এটা হচ্ছে মোট। আর যদি বলা হচ্ছে কি স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, তার মানে আমাদের কি করতে হবে? লাস্টে যদি এইটা বের করতে বলে যে একত্রে থাকবে না, একত্রে থাকবে না, এটা যদি আমাদের বের করতে বলা হয়, তখন আমরা কি করব? মোট বিয়োগ একত্রে থাকবে কতগুলো সেইটা। তার মানে কি এইখান থেকে যে অ্যান্সারটা আসবে সেইটা, হ্যাঁ, এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে ক, এটা হচ্ছে ক, তার মানে এখানে ক, আর এইখানে যে অ্যান্সারটা আমরা দুইটা গুণ করার পরে পেলাম এটা ধরে নিচ্ছি খ। এমনি বোঝানোর জন্য লিখতেছি, তার মানে ক মাইনাস খ। এভাবে কিন্তু অঙ্ক করবেন না আপনারা, আমি বস বোঝানোর জন্য। তার মানে মোট বিন্যাসটাকে বের করব, আর কতগুলো একত্রে থাকে সেটা বের করব, করার পরে যদি প্রশ্ন থেকে কতগুলো একত্রে থাকবে না, তখন এই মোট থেকে এইটা বিয়োগ দিয়ে দিব, যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এই কমন টার্মগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, প্রিলিমিনারি পরীক্ষায় খুব ভিতর থেকে প্রশ্ন আসে না, নর্মালি কমন যে টার্মগুলো আছে সেগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এখানে কোনো কমেন্ট শো করছে না, আমি নিজে একটা কমেন্ট করে দেখি যে কমেন্টগুলো শো করে কিনা। দেখাচ্ছে না? এই তো কোনো কমেন্ট শো। আচ্ছা, আপনারা একটু বলেন যে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। হ্যাঁ, আমরা বিন্যাসের কমন কিছু টার্মগুলো শিখবো এবং সমাবেশের ক্ষেত্রে কিছু কমন টার্ম শিখবো। আচ্ছা, আমরা এর পরের অঙ্কে যাই। হ্যাঁ, দেখেন ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে লিখে, আচ্ছা আমি আগে শব্দটা লিখে ফেলি, ইকুয়েশন। ইকুয়েশন, হ্যাঁ, এইখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো কেবল বিজোড় স্থানে রেখে। এখানে তাহলে আমাদেরকে দেখতে হবে, আচ্ছা এখানে আগে আমরা চিত্রটা এঁকে ফেলি, চিত্রটা মানে বোঝানোর জন্য আমি নিজের মতন করে বোঝাচ্ছি। হ্যাঁ, দেখেন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 8টা ঘর আছে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5 6 7 8টা। দেখেন 1 2 3 4 5 6 7 8টা, আমরা মোট 8টা স্থান পেয়েছি। হ্যাঁ, 8টা ঘর পেয়েছি। এখন কি বলা হচ্ছে? ব্যঞ্জন বর্ণগুলো কেবল বিজোড় স্থানে রেখে। আগে এখানে জোর বর্ণ কতগুলো আর ব্যঞ্জন কতগুলো আছে দেখেন তো। ই, তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে ও। দেখেন ইকুয়েশন এই একটা শব্দ যে শব্দের মধ্যে 5টা ভাওয়েলই আছে, অর্থাৎ 5টা স্বরবর্ণই আছে।
অনেক সময় পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন বলা হয় যে এমন একটি শব্দ বলুন যে শব্দের মধ্যে ভাইবা বোর্ডে বা নর্মাল জেনারেল মানে নলেজের মধ্যে জানার জন্য এরকম প্রশ্ন বলতে পারে যে এমন একটি শব্দ বলুন যে শব্দের মধ্যে ইংরেজি বর্ণের 5টা ভাওয়ালই আছে। যেমন আমরা কি এডুকেশন, হ্যাঁ এডুকেশন যে শব্দটা আমরা বলি, হ্যাঁ সেইটা কিন্তু সেটার মধ্যেও আছে। ইকুয়েশন এই শব্দটার মধ্যেও কিন্তু 5টা আছে। দেখেন খেয়াল করে, এখানে 5টা ভাওয়ালই আছে। বাকি থাকে কি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে টি এবং একটা হচ্ছে এন, 3টা। তার মানে কি এখানে জোর বর্ণ আছে 5টা এবং বিজোড় বর্ণ আছে, অর্থাৎ স্বরবর্ণ আছে 5টা, জোর বর্ণ বলতেছি, স্বরবর্ণ আছে 5টা আর ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে 3টা। এখন প্রশ্নে কি বলা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণগুলো মানে কি এইগুলো কোথায় রাখতে হবে? বিজোড় স্থানে রাখতে হবে। এই ব্যঞ্জন বর্ণগুলোকে শুধুমাত্র বিজোড় স্থানে রেখে এই যে শব্দটা আছে ইকুয়েশন শব্দটা, এটাকে কতভাবে বিন্যাস করা যেতে পারে। এখন আপনি খেয়াল করে দেখেন তো এইখানে বিজোড় স্থান কয়টা আছে? এটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, মোট 8টা ঘর। এই 8টা ঘরের মধ্যে বিজোড় স্থান কয়টা? এই যে প্রথম ঘরটা, 3 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর আর 7 নাম্বার ঘর। এই 4টা ঘর কিন্তু বিজোড় স্থানে আছে। আমাদের ঘর আছে 4টা আর আমাদের এখানে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 3টা। তার মানে কি ঘর হচ্ছে আমাদের 4টা বা স্থান বা ঘর হচ্ছে আমাদের 4টা, তাই না? 4টা। আর আমাদের এখানে ব্যঞ্জন বর্ণগুলোকে কি বলছে যে ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রাখতে হবে। ব্যঞ্জন বর্ণ আছে 3টা। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? এখানে 4টা হচ্ছে এন এর মান আর আরটা হচ্ছে কি 3টা হচ্ছে আর এর মান। যেহেতু 4টা ঘর আছে মানে এই ঘর, এই ঘর, এই ঘর আর এই ঘর, এই 4টা ঘরের মধ্যে এই 3টাকে আমাদের সাজাইতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 4p3 লেখা যেতে পারে না? 4p3 লেখা যেতে পারে। 4p3 আমরা লিখতে পারি। এখন বিষয়টা হচ্ছে এই অংশটুকু একটু সহজ, এর পরে বুঝতে গেলে আমাদেরকে একটু সমস্যা হয়। সমস্যাটা কোথায় হয়? তাহলে বাকি থাকে কয়টা? 1টা 2টা 3টা 4টা। এখন জোর বর্ণগুলো ফাঁকা আছে মানে জোর স্থানগুলো ফাঁকা আছে। জোর স্থান এখানে কয়টা ফাঁকা আছে? 4টা জোর স্থান ফাঁকা আছে। হ্যাঁ 4 জোর স্থান হচ্ছে ফাঁকা আছে আমাদের 4টা। আর আমাদের এখানে স্বরবর্ণগুলো তার মানে কি ব্যঞ্জন বর্ণগুলো যদি বিজোড় স্থানে যায় তাহলে বাকি যতগুলো ঘর থাকে সেই ঘরগুলোতে কি বসবে? স্বরবর্ণগুলো বসবে। তার মানে কি ভাওয়েল গুলো বসবে। এখন ভাওয়েল আছে আমাদের 5টা কিন্তু ঘর আছে আমাদের 4টা। এখন আপনি এই 4টা ঘরে 5টা কিভাবে বসাবেন? আগে যেমন 4টা ঘর ছিল আপনি 3টা বসাইতে পারবেন, সেটার স্ট্রাকচার হচ্ছে 4p3, কিন্তু 4টা ঘর আছে আপনি 5টা কিভাবে বসাবেন? এখানে একটু ছোট্ট একটা ভুল হয় বা আমাদের একটু কনফিউশন হয় বা ভুলে যায়। সেটা কি দেখেন তো, আসলে যদিও বা ঘর আছে এখানে 4টা, আপনাকে বসাতে হচ্ছে কয়টা? 3টা। আপনি যখন 3টা ফিক্সড ভাবে বসাই দিলেন, আমরা ধরে নিচ্ছি যে আপনি এই ঘরে বসাইছেন, এই ঘরে বসাইছেন এবং এই ঘরে বসাই দিয়েছেন। ওই 4টা ঘরের মধ্যেই আপনি 3টা কি বিন্যস্ত করতেছেন, সাজাচ্ছেন। আপনি কি বসাইছেন কিন্তু 3টা। এখন আপনার ঘর ফাঁকা থাকার কথা ছিল 4টা, কিন্তু আসলে যে এই যে একটা আলাদা ঘর আছে ব্যঞ্জন বর্ণ যেখানে বসানোর কথা ছিল, আপনি কি সেটা বসাইছেন? সেটা কিন্তু বসান নাই। তার মানে কি এই ঘরটা কিন্তু এখনো ফাঁকাই আছে। কারণ 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে আমরা 3টাকে এই উপায়ে সাজাতে পারি। হ্যাঁ এটা এতভাবে সাজানো যেতে পারে, কিন্তু আপনি যখন এই 3টাকে ফিক্সড ভাবে বসাই দিচ্ছেন না 3টা ঘরে, তখন কি ব্যঞ্জন বর্ণের জন্য একটা যে আলাদা ঘর ছিল সেই ঘরটা ফাঁকাই থাকছে না? আপনি ধরে নিচ্ছে এই ঘরে, এই ঘরে, এই ঘরে, অথবা ধরে নিচ্ছে আপনি এই ঘরে বসান নাই, আপনি এই ঘরে বসান নাই, এই 3 ঘরে এই 3টা ব্যঞ্জন বর্ণ বসাই দিচ্ছেন। তার মানে কি এই ঘরটা ফাঁকা থাকলো না ব্যঞ্জন বর্ণের? তাহলে কি স্বরবর্ণের জন্য 4টা ঘর তো ফাঁকা ছিলই এবং ব্যঞ্জন বর্ণের আপনার 4টার মধ্যে 3টা বসাইছেন, একটা কিন্তু ফাঁকা আছে, এই যে 5টা। তার মানে কি এখন আপনার মোট ঘর আছে কিন্তু আসলে 4টা না। জোর স্থান, জোর স্বরবর্ণগুলো বসানোর জন্য আপনার এখন স্থান আছে হচ্ছে 5টা, জোর স্থান আছে 4টা। এটা ঠিক যে জোর স্থান 4টাই আছে, কিন্তু বিজোড় স্থান এখন একটা আপনার কাছে এক্সট্রা আছে। কারণ কি আপনি 3টা বসাইছেন, একটা কিন্তু ফাঁকা পড়ে আছে। তার মানে আপনার মোট স্থান হচ্ছে এখানে 5টা। এই 5টা ঘরে কিন্তু আপনি এই 5টা কি ভাওয়েল গুলো বসাইতে পারবেন। এখন তার মানে কি এখানে আপনার এন এর মান কত? 5, আর এর মান কত? 5, কারণ 5টাই বসাইতে হবে, তাহলে 5। এই আর এর মান কোনটা? এই ভাওয়েল গুলো। আর স্থান যেগুলো সেটা হচ্ছে 5। আমাদের প্রাথমিকভাবে মনে হয় 4টা, কিন্তু আসলে 4টা কেন হবে না? কারণ এই 3টা বসানোর পরে একটা ফাঁকা থাকে, সেই একটা হচ্ছে বিজোড় স্থান। মানে 4টা হচ্ছে জোড় স্থান, একটা বিজোড় স্থান, এই মোট 5টা হচ্ছে কি এন এর মান, মোট ফাঁকা স্থান। তাহলে এখানে কি হবে? 5p5। আমরা এটাকে কি লিখতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? তার মানে বিষয়টা কি দাঁড়াইলো যে বিজোড় বর্ণগুলোর জন্য আমরা প্রথমে পেলাম কি 4p3 এইটা, আর জোড় বর্ণ মানে স্বরবর্ণের জন্য যেগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে 5p5। এই যে এইটা হচ্ছে অ্যানসার। হ্যাঁ তার মানে আমরা কি লিখতে পারি? 4p3 গুণ 5 ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তো অনেক সময় স্বরবর্ণ বা বিজোড় বর্ণের ক্ষেত্রে
ওরে ভাই আসে নাকি অজব তো ফোন তো এরকম করতেছে কেন কল দিছে এখন ইয়ে করবো না এটা কেটে যাবে চেক করো তো হ্যালো না এই জায়গায় একটু দেখো যে ক্লাস নিতে নিতে ওই যে কল দেওয়ার পরে কি একটু নতুন ফাংশন হয়ে যায় না হুট করে সাইডে লেখা আসে কেটে দেয় এখন তো দেখাচ্ছে ঠিক আছে ওটা যদি আবার আসে তাই আচ্ছা আমি ক্লাসে চলে যাচ্ছি আবার হ্যাঁ আচ্ছা তো কোথাও যদি জোড়স্থান বা বিজোড়স্থানের এরকম কোনো সমস্যা থাকে ফাঁকা ঘরের আপনারা এইভাবে চিন্তা করবেন হ্যাঁ আমি একটা দুটা করে অঙ্ক করে দিচ্ছি বাকি অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে রুমে প্র্যাকটিস করতে হবে আচ্ছা এখন এরকম একটা অঙ্ক পরীক্ষায় প্রায় প্রায় আসে যেমন দেখেন আমি এই যে একটা শব্দ লিখলাম কেমিস্ট্রি কেমিস্ট্রি এখানে কয়টা শব্দ আছে দেখেন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে মোট বর্ণ আছে হচ্ছে 9টা তাই না তার মানে এটাকে আমরা কি বলতে পারি এন এর মান হ্যাঁ প্রশ্নটা আগে খেয়াল করেন এই যে শব্দটা এই শব্দটা হতে কি বলছে 5টা করে বর্ণ নিতে হবে এই শব্দটা থেকে কয়টা করে বর্ণ নিতে হবে 5টা করে বর্ণ নিতে হবে মোট আছে 9টা এর মধ্যে আমাকে 5টা করে বর্ণ নিতে হবে যেখানে আবার কি হবে এম এবং ওয়াই হ্যাঁ যেখানে হচ্ছে কি এম এবং ওয়াই অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে এখন এখানে এরকম একটা প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে একটা হচ্ছে অন্তর্ভুক্ত থাকবে এবং একটা হচ্ছে অন্তর্ভুক্ত থাকবে না হ্যাঁ থাকবে অথবা না এরকম একটা প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে যে এখন একটা শব্দ দিয়ে এখান থেকে এতগুলোর মধ্যে এতগুলো নিতে হবে যেখানে এই দুইটা অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি দেখেন আপনার যে কাজটা হচ্ছে কি বলছে কতভাবে 5টি করে নিয়ে কতভাবে সাজানো যেতে পারে যেখানে সবগুলো অন্তর্ভুক্ত থাকবে এখন খেয়াল করে দেখেন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে এখানে মোট আছে কয়টা 9টা আর হচ্ছে নিতে হবে কয়টা 5টা ওই দুটো অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে যদি এরকম কিছু বলা থাকে যে অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে আপনি প্রথমে কি করবেন ওই 9টা থেকে ওই দুইটা বাদ দিয়ে দিবেন এবং যতগুলো নিতে হবে সেইটা থেকে ওই দুইটা বাদ দিয়ে দিবেন তাহলে কি হয় 9টা থেকে দুইটা বাদ দিলে কি হয় 7 আসে আর মানে ওই দুটো অন্তর্ভুক্ত থাকবে মানে কি ওই দুটো বাদ দিয়ে বাকিগুলোর আমরা হিসাব করি ওই দুটো সবসময় অন্তর্ভুক্ত আছে তার মানে ওই দুটাকে বাদ দিয়ে বাকিগুলোর বিন্যাস কতভাবে করা যেতে পারে তাহলে কি এখানে এম এবং ওয়াই অবশ্যই অন্তর্ভুক্ত আছে এই দুটাকে বাদ দিয়ে পারে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে 7টা থাকলো এই 7টার মধ্যে আপনাকে নিতে হবে কয়টা 5টা কিন্তু আসলে 5টা না ওই দুটো অন্তর্ভুক্ত ছিল ওই দুটাকে বাদ দেই তাহলে কয়টা থাকে 3টা তাহলে এক পাশে কত থাকলো 7p3 এক পাশে থাকলো হচ্ছে 7p3 এখন কি বলা হচ্ছে 7p3 এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু দেখেন এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে এখানে আর একটু কাজ আমাদের বাকি আছে আচ্ছা আমার মনে হয় এইটা প্রিলিমিনারিতে এতটা গুরুত্বপূর্ণ না কারণ এখানে 5টা করে বর্ণ বলতে গেলে আপনারা একটু গুলিয়ে ফেলতে পারেন হ্যাঁ 5টা করে বর্ণ না দিয়ে আমি সবগুলো বর্ণ নিয়ে বলি হ্যাঁ 5টা করে বর্ণ না নিয়ে আমি সবগুলো বর্ণ নিয়ে বলি প্রিলিমিনারি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে এটাই মনে হয় সহজ জাস্ট প্রশ্নটা বলা হচ্ছে সবগুলো বর্ণের মধ্যে সবগুলো বর্ণই নিতে হবে এম এবং ওয়াই অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে না তাহলে মোট বর্ণ আছে কয়টা 9টা তাহলে এখানে এম এবং ওয়াই অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে না তার মানে এখানে আমাদের যদি বলা হয় যে এটার বিন্যাস সংখ্যা কত তখন উত্তর হবে 7p3 মানে কি এম এবং ওয়াইটাকে আমরা বাদ দিয়ে হিসাব করতে হবে মোট আছে 9টা তাই না আর আমাদের নিতে হবে
7p3 না, এগুলোর মধ্যে থেকে আমাদেরকে সবগুলো m এবং y অন্তর্ভুক্ত থাকবে না। আচ্ছা এটা আমি একটু বোঝাচ্ছি, হ্যাঁ। আচ্ছা প্রশ্নটা আসলে এইভাবেই থাকে, এখানে 5টা নিতে হবে, হ্যাঁ 5টা নিতে হবে। তাহলে কি আসলে প্রথমে আমাদের 7p3। এখন দেখেন এই 5টার মধ্যে থেকে আমাদের কি আবার m এবং y আছে না, সে m এবং y-টাকে নিতে হবে। তার মানে কি এই 5টার মধ্যে আবার আমরা দুইটাকে সাজাতে পারি হচ্ছে 5p2 আকারে, হ্যাঁ। তাহলে এখানে আসলো 7p3 আর হচ্ছে 5p2। আর যদি প্রশ্ন থাকতো অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে না, হ্যাঁ। এই জিনিসটা এখানে একটু পেঁচানো আছে, আমি এটা আপনাদেরকে পরবর্তী ক্লাসে আরেকটা অংশ থেকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমি যে বইটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে আর কি, এই বই এইটা কিন্তু পরিপূর্ণভাবে মানে এটার শর্টকাট একটা সূত্র আছে, আপনারা চাইলে সেই সূত্রটাও মনে রাখতে পারেন, হ্যাঁ। এখানে কি ছিল যে 9টার মধ্যে থেকে আমাদের কি 5টা নিতে হবে, তাই না? তার মানে কি অবশ্যই 2টা বাদ দিতে হবে। তার মানে 9টার মধ্যে থেকে 2টা বাদ দিলে 7টা, এবং ওই 5টার মধ্যে 2টা বাদ দিলে থাকে 3টা। এবং এখন আমাদের কি 5টা নিতে হবে, সেই 5টার মধ্যে আমাদের m এবং y অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে, সেখানে হচ্ছে mp2। তো এইটা তো এই অংশটা অনেকের একটু বুঝতে সমস্যা হতে পারে, এটা আমি আরেকটা বই থেকে যে বইয়ের মধ্যে ক্লিয়ার করে দেয়া আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা গেল কি অন্তর্ভুক্ত থাকবে এইটা। আর যদি বলা হয় অন্তর্ভুক্ত থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। যেমন ধরে নিচ্ছি এখানে যেমন এটাই যদি বলা হতো যে অন্তর্ভুক্ত থাকবে না, যে 26টি একটা কি মোট বর্ণমালা আছে হচ্ছে 26টি, মোট বর্ণমালা আছে হচ্ছে 26টি বর্ণমালা। এই 26টি বর্ণমালার মধ্যে থেকে কি বলা হচ্ছে যে 5টি বর্ণ আমাদেরকে নিয়ে গঠন করতে হবে, হ্যাঁ। 26টি বর্ণমালার মধ্যে আমাদেরকে 5টি বর্ণ নিয়ে একটা শব্দ গঠন করতে হবে, যেখানে আর এবং টি, আর ও টি এই দুইটা বর্ণ থাকবে না, এটা হচ্ছে কখনোই থাকবে না। তাহলে এখানে মোট বর্ণ কয়টা, মানে এন এর মান কয়টা, 26 না, হ্যাঁ 26। আর আমাদের এখানে কি বলছে আর এবং টি থাকবে না, তার মানে কি আর এর মান হচ্ছে এখানে কত আমাদের 5, তাই না? 5টা নিতে হবে। কিন্তু আর এবং টি যেখানে থাকবে না, যখন থাকবে না এই শব্দটা থাকবে, তখন কি আমাদের মোট যে সংখ্যাটা আছে সেইখান থেকে বিয়োগ দিতে হবে। মোট যে সংখ্যাটা আছে সেইখান থেকে বিয়োগ দিতে হবে। আমাদের মোট মান কত 26, তাহলে এখান থেকে আপনি 2 বাদ দেন, থাকে কত 24। এই 24টা হবে এর মান, আর এর মান কিন্তু এখানে 5ই। যখন থাকবে না এই শব্দটা থাকবে, হ্যাঁ, যে আর এবং টি কখনোই থাকবে না, তখন আমাদেরকে এই দুইটাকে মোট থেকে আগেই বিয়োগ দিতে হবে। তার মানে মোট ছিল কয়টা 26টা, আর এবং টি আপনি 26টার মধ্যে থেকে বাদ দিয়ে ফেলেন। তাহলে আসলে কি এখানে এন এর মান হবে আমাদের 24, আর এর মান কিন্তু 5ই থাকবে, মানে 5টা নিয়ে আপনি কাজ করবেন, হ্যাঁ। তাহলে এখানে কি আসবে 24p5, এইটা হবে অ্যানসার। তো এটা প্রিলিমিনারি পরীক্ষায়, বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এই টাইপের প্রশ্ন খুব যে আসে এরকম না, এটা অন্যান্য চাকরির পরীক্ষায় মাঝে মাঝে একটা দুইটা এরকম প্রশ্ন আসতেও পারে, হ্যাঁ। তাহলে যদি থাকবে না বলে তাহলে মোট থেকে আপনারা বাদ দিবেন, আর যদি অবশ্যই থাকবে বলে তাহলে আপনি এখান থেকেও বাদ দিবেন, এখান থেকেও বাদ দিবেন, হ্যাঁ। এইটাই হচ্ছে মূল ট্রিক্সটা। যদি বলা হয় সবসময় থাকবে, অন্তর্ভুক্ত অবশ্যই থাকবে, তখন আমাদের কি করতে হবে, এখান থেকেও বাদ দিতে হবে, এখান থেকেও বাদ দিতে হবে, অর্থাৎ এন থেকেও বাদ দিতে হবে, আর থেকেও বাদ দিতে হবে। আর যদি বলে যে অন্তর্ভুক্ত থাকবে না, তখন আমরা কি করব, শুধুমাত্র মোট থেকে বাদ দিব। আচ্ছা এখানে আরো কিছু অঙ্ক আছে, এগুলো আমার মনে হয় মূল থিমটা আপনাদের ক্লিয়ার থাকলে আপনারা এই অঙ্কগুলো নিজেরাই করতে পারবেন। আচ্ছা এরকমই আরেকটা অঙ্ক করি, দেখেন মোট লোক হচ্ছে 16 জন, 16 জন লোক, 16 জন লোক হচ্ছে মোট, হ্যাঁ। আমি এটা বোঝানোর জন্য করতেছি, দেখেন 16 জন লোক হচ্ছে মোট, এর মধ্যে থেকে 7 জনকে নিতে হবে, হ্যাঁ। 7 জনকে নিয়ে আপনাকে একটা 7 জনকে নিয়ে নির্বাচন করতে হবে। 7 জন লোককে নিয়ে আপনাদেরকে কি করতে হবে, নির্বাচন করতে হবে 7 জনকে নিয়ে। আরেকটা বলা হচ্ছে যে 4 জন লোক, এর মধ্যে 4 জন লোক কি হবে, 4 জন লোক কখনোই থাকবে না, কখনোই থাকবে না। দেখেন আমাদের আগের প্রশ্নের সাথে কিন্তু মিল আছে, কখনোই থাকবে না। থাকবে না বললে আমরা কি বলছিলাম, থাকবে না বললে আমরা বলেছিলাম কি যে আমাদের কি করতে হবে, মোট থেকে বিয়োগ দিতে হবে, মানে এন এর মানটা থেকে বিয়োগ দিতে হবে। এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 16, আর এর মান কত 7। 4 জন কখনোই থাকবে না মানে কি, এখানে এন এর মান থেকে 16 থেকে 4 বিয়োগ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 12, তার মানে উত্তর হচ্ছে 12p7, হ্যাঁ। আমার মনে হয় এখন আপনাদের ক্লিয়ার হয়েছে। কিন্তু এখানে একটা খেয়াল করে দেখেন, এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে নির্বাচন করা যেতে পারে। ওই যে প্রথমে যে আমরা লিখছিলাম
যে সাজানো যেতে পারে, তাহলে কি হবে, তাহলে বিন্যাস করতে হবে। কোথাও যদি নির্বাচন করা যেতে পারে কথাটা থাকে, দেখেন এখানে কিন্তু সমাবেশ করতে হবে, তার মানে এখানে এপি এর জায়গায় সি দিতে হবে। এখানে বাছাই করা যেতে পারে বলা থাকতে পারতো, হ্যাঁ বাছাই করা যেতে পারে, তখন কিন্তু আমাদের এখানে সমাবেশ করতে হইতো। হ্যাঁ, তার মানে এখানে এই শব্দটা গুরুত্বপূর্ণ। যদি গঠন করা যেতে পারে, শব্দ গঠন, অথবা কি বলা যেতে পারে যে এতজন লোককে কিভাবে গঠন করা যেতে পারে, তখন আমরা কি বলতে পারতাম যে 12p7, কিন্তু বাছাই করা যেতে পারে বা নির্বাচন করা যেতে পারে, তখন কিন্তু এখানে কি আর কম্বিনেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নরমালি সহজ কিছু অঙ্ক থাকে, মানে সমাবেশ থেকে যে অঙ্কগুলো থাকে সেখান থেকে সহজ কিছু অঙ্ক থাকে। সেই অঙ্কগুলোর মধ্যে একটা দেখেন, যেমন 40তম বিসিএস এর যে প্রশ্নটা আসছিল, আমি সেটা একটু করাচ্ছি। দেখেন এখন আমি করাচ্ছি যে 5 জন মহিলা, হ্যাঁ খেয়াল করে দেখেন, মহিলা হচ্ছে 5 জন, এটা 40তম বিসিএস এ আসা, মহিলা হচ্ছে 5 জন আর পুরুষ হচ্ছে 4 জন। এর মধ্যে থেকে কয়জন নিতে বলছে, মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। এর মধ্যে থেকে বলা হচ্ছে কয়জন করে নিতে বলা হচ্ছে, আমি একটু প্রশ্নটা খেয়াল করি যে 2 জন পুরুষ নিতে বলা হচ্ছে 2 জন, পুরুষ নিতে বলা হচ্ছে 2 জন, এবং মহিলা নিতে বলা হচ্ছে 1 জন। একজন মহিলা নিয়ে কতভাবে বাছাই করা যেতে পারে, কতভাবে বাছাই করা যেতে পারে, খেয়াল করে দেখেন। প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে, যখনই এরকম বিষয়গুলো দেখবেন যে এতজনের মধ্যে থেকে এতজন পুরুষ মহিলা এরকম কিছু থাকবে, খেয়াল করে দেখবেন এই টাইপের অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলা হয়, সমাবেশ করতেই বলা হয়। যে মহিলা 5 জনের মধ্যে থেকে 1 জন মহিলা নিতে হবে, আর 4 জন পুরুষের মধ্যে থেকে আমাদেরকে 2 জন পুরুষ নিতে হবে। যদি এরকম ভাবে বলে, এই প্রশ্নটার সাথে আমরা একটু পরে অঙ্ক করতে যাবো। আপনারা অঙ্ক করতে গেলে দেখবেন এরকম কিছু শব্দ আসবে, অন্তত, কমপক্ষে, অথবা বড় জোর, হ্যাঁ ন্যূনতম, এরকম কিছু প্রশ্ন থাকবে একটু পরে। তো এখানে এই প্রশ্নের সাথে এখানে যে আমরা অঙ্কটা করতেছি, এইটার পার্থক্যটা কি দেখেন। যদি বলা হয় পুরুষ 4 জনের মধ্যে থেকে অন্তত 1 জন নিতে হবে, তার মানে কি 1 জন নিতেই হবে। তারপরে আমরা যতটুকু পারি 4 জন নিতে পারি, 2 জন নিতে পারি, 3 জন নিতে পারি, 4 জন নিতে পারি। যদি বলা হয় বড় জোর 1 জন নিতে হবে, তার মানে কি 1 জনই নিতে হবে, তার বেশি আমরা নিতে পারবো না। তো এই যে শব্দগুলো অন্তত, কমপক্ষে, বড় জোর, ন্যূনতম, এরকম প্রশ্নের মধ্যে কিছু কিছু শব্দ থাকে যে শব্দটা ওই প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট যে 44তম বিসিএস লিখিত পরীক্ষাটা হলো, এই পরীক্ষায় কিন্তু এইরকম একটা অঙ্ক এসেছিল, অনেকেই ভুল করছে। অঙ্কটা ছিল সরাসরি এইরকম, কিন্তু অনেকেই অন্তত এই শব্দটা ছিল না, কিন্তু অন্তত এই শব্দটার মতন করে অঙ্ক করে আসছে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন এখানেই আগে আমরা এই অঙ্কটাই করি। পরীক্ষায় প্রশ্নটা ছিল যে 5 জন মহিলা এবং 4 জন পুরুষের মধ্যে থেকে 2 জন পুরুষ এবং 1 জন মহিলাকে নিয়ে কতভাবে বাছাই করা যেতে পারে। তার মানে কি এখানে এই টাইপের কোনো শব্দ নেই, মানে ফিক্সড বলা হচ্ছে ঠিক এতজনের মধ্যে থেকে এতজনই নিতে হবে। আমাদের পুরুষ কয়জন দেখেন। আচ্ছা, আমরা পুরুষের ঘর করি একটা, হ্যাঁ পুরুষের একটা ঘর করি, মহিলার একটা ঘর করি। এটা হচ্ছে পুরুষের ঘর, এটা হচ্ছে মহিলার ঘর। পুরুষ মোট কয়জন, 4 জন, মহিলা মোট কয়জন, 5 জন। আমাদের কি বলা হচ্ছে, ধরেন একটা ঘর করে নিলাম, তাই না, এটা একটা ঘর করে নিলাম। এখন আমাদের কি বলা হচ্ছে যে 4 জন পুরুষের মধ্যে থেকে কয়জন নিতে হবে, এখানে আমাদেরকে নিতে হবে 2 জন। আর 5 জন মহিলার মধ্যে থেকে আমাদের কয়জন নিতে হবে, 1 জন। দেখেন 1 জন, তার মানে কি 4 জনের মধ্যে থেকে 2 জন যদি আমরা নেই, তার মানে সেটাকে আমরা কি লিখতে পারি, 4C2, তাই না। আর 5 জনের মধ্যে থেকে 1 জন নিতে পারলে কি, মোট হচ্ছে 5 জন, তাহলে 5C1। ক্লিয়ার। তাহলে এখানে 4 জনের মধ্যে থেকে 2 জন 4C2, 5 জনের মধ্যে থেকে 1 জন 5C1। এই যে পাওয়া গেল, এইটাকে যদি আমরা এখন গুণ করে দেই, যেটা আসবে সেটা হবে অ্যানসার। এখন আপনারা বাকিটা ক্যালকুলেট করে নেবেন, করার পরে যেটা আসবে সেটাই অ্যানসার। এটা হচ্ছে ফিক্সড অ্যানসার। মানে কি ফিক্সড অ্যানসার মানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে ফিক্সড, যে ঠিক এতজন দেয়া আছে, আপনি এতজন নেন, কাহিনী শেষ। হ্যাঁ, কিন্তু প্রশ্নে যদি বলা থাকতো, দেখেন এই অঙ্কটাই আমি নিজের মতন করে দিচ্ছি, এই অঙ্কটাই আমি নিজের মতন করে দিচ্ছি যে এখানে প্রশ্নটা ধরেন এরকম বলা আছে যে অন্তত 2 জন পুরুষ নিতেই হবে। হ্যাঁ, অন্তত 2 জন পুরুষ নিতেই হবে। হ্যাঁ, 2 জন পুরুষ এবং 2 জন মহিলা, আমি জাস্ট নিজের মতন করে দিচ্ছি, 2 জন পুরুষ এবং 2 জন মহিলা নিতেই হবে। হ্যাঁ, অন্তত 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। তাহলে আপনি এখন কি করবেন দেখেন, আপনি একটা ঘর করেন। আমি নিজেও জানি না যে আসলে অঙ্কটার উত্তর কি হবে বা কিরকম হবে, আমি জাস্ট নিজের মতন করে দিলাম। এখন খেয়াল করেন, আপনি এখানে লেখেন পুরুষ। পুরুষ কয়জন, 4 জন। হ্যাঁ, মহিলা কয়জন, মহিলা হচ্ছে 5 জন। এখন আমাদের কি বলছে, অন্তত 2 জন পুরুষ, মানে কি
দুইজন নিতেই হবে। অন্তত দুইজন নিতেই হবে, তারপরে আপনি যত নিতে পারেন। তাহলে আপনি আগে পুরুষের ঘরটাই ঠিক করেন। আচ্ছা আমরা দেখি, অন্তত দুইজন পুরুষ মানে কি, আপনি দুইজন নিলেন, পুরুষ পুরুষ যদি দুইজন নেন তাহলে মহিলা কয়জন নিতে হচ্ছে? আচ্ছা মোট, আচ্ছা এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে, আরো একটা সংখ্যা দেওয়া থাকবে, যে এখানে প্রশ্ন কিন্তু এখন আর এইটা নেই, এখানে কিন্তু এই প্রশ্নটা এখন এটা নেই। প্রশ্নটা আছে কি, যে মহিলা 5 জন এবং পুরুষ 4 জন যদি থাকে, সেখান থেকে আমাদের কত সদস্য বিশিষ্ট, আমরা ধরে নিচ্ছি সেখান থেকে আমাদের 5 সদস্য বিশিষ্ট, 5 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করতে হবে, যেখানে অন্তত 2 জন পুরুষ এবং 2 জন মহিলা থাকবেন। মানে কি, এখানে মোট আছে 9 জন, তাই না? কিন্তু যে আমাদের প্রশ্নটা এরকম না, 5 জন মহিলা 4 জন পুরুষের মধ্যে থেকে মোট 5 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করতে হবে, যেখানে অন্তত 2 জন পুরুষ এবং 2 জন মহিলা থাকবেন। এখন আমরা যদি অন্তত 2 জন পুরুষের, আমরা প্রথমে পুরুষের হিসাবটাই করি, অন্তত 2 জন পুরুষ যদি নিয়ে নেই, তাহলে মহিলা এখান থেকে কয়জন নিতে হবে? মোট 5 জন হতে হলে এখান থেকে নিতে হবে দেখেন 3 জন, তাই না? এখন কি বলছে, আমরা পুরুষের হিসাবটা মিলাচ্ছি, অন্তত 2 জন পুরুষ, তার মানে কি 2 জনের কম আমরা নিতে পারবো না, চাইলে বেশি নিতে পারি। পুরুষ মোট আছেন কয়জন? 3 জন। তাহলে আপনি এখানে এবার পুরুষ নেন 3 জন, যদি 3 জন পুরুষ নেন তাহলে মহিলা 5 জন পুরাইতে কয়জন নিতে হবে? 2 জন। 5 জন হয়ে গেল। এবার আপনি পুরুষ নেন 4 জন, পুরুষ নেন 4 জন, তাহলে মহিলা কতজন? মহিলা হচ্ছে 1 জন। এখন দেখেন তো এই শর্তটা কি আসলেও সঠিক? এই শর্তটা কি মিলবে? কেন? কারণ কি আমাদের কি বলছে এখানে, কিন্তু এখানে খেয়াল করতে হবে, মহিলা অন্তত পক্ষে 2 জন নিতে হবে। আমরা মহিলা এখানে অন্তত পক্ষে কয়জন নিচ্ছি? 1 জন। তাহলে কি শর্ত মিলবে? মিলবে না। অন্তত পক্ষে 2 জন মহিলা, দেখেন এখানে অন্তত পক্ষে 2 জন মহিলা নিয়ে নিচ্ছে, এখানে 1 জন কখনোই হিসাবে আসবে না, তার মানে এটা কিন্তু আমাদের হবে না। হ্যাঁ, আমাদের কি অন্তত পক্ষে 2 জন পুরুষ মানে কি, আমরা 2 জন পুরুষ 3 জন পুরুষ 4 জন পুরুষ যখন নিচ্ছি, তখন দেখতেছি আবার কি মহিলা আবার 1 জন নিতে হচ্ছে, কিন্তু আমাদের শর্তের মধ্যে এটাও বলা আছে মহিলাও নিতে হবে অন্তত পক্ষে 2 জন, তার মানে 1 জন নেওয়া যাবে না, কোথাও 1 জন নেওয়া যাবে না। এখন আমরা মহিলা হিসেবে আসি, ধরেন হ্যাঁ, যে এখানে 3 জন পুরুষ 4 জন পুরুষ, মহিলা যদি আমরা এখানে কয়জন নেই? 4 জন নেই, ধরে নিচ্ছি এখানে মহিলা আমরা 4 জন নিচ্ছি, তাহলে পুরুষ নিতে হবে 1 জন, সেটাও তো অর্থের সাথে মিলতেছে না। তাহলে কি এই দুইটাই হচ্ছে আমাদের, এই দুইটাই শর্ত কিন্তু মিলতেছে, আর কোনো শর্ত মিলবে না। কারণ এখন কোথাও যদি আমরা 4 জন বসাতে চাই, আরেক পক্ষে 1 জন আসতেছে, যেটা শর্তের সাথে মিলবে না। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এখানে প্রথম ক্ষেত্রে কি আসলো, এখানে প্রথম ক্ষেত্রে আসলো হচ্ছে 4C2, আর এখানে আসলো হচ্ছে 5C3, তাই না? 4 জনের মধ্যে থেকে 2 জন, 5 জনের মধ্যে থেকে 3 জন। পরেরটাতে আবার কি আসলো 4C3, আর এখানে কি আসলো 5C2, 4 জনের মধ্যে থেকে 3 জন, 5 জনের মধ্যে থেকে 2 জন। এখন এখানে কি হবে দেখেন তো, প্রথম যে 2 আর 3 এর জন্য যেটা বের করলেন, এখানে একটা সংখ্যা আসবে, এটার জন্য যখন বের করলেন এইটা একটা সংখ্যা আসবে। এরকম যদি এরকম 10টা মানও আসে, আসুক, সমস্যা নেই। এখানে কি 2টা মান আসছে, আপনি এই মানটা আর এই মানটা লাস্টে কি করবেন? যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার পরে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। প্রথমে কি করতে হবে, এখানে যে মানগুলো পাবো কম্বিনেশন আকারে 4C2 5C3, সেগুলো গুণ করতে হবে। 4C3 5C3 সেগুলো গুণ করতে হবে। গুণ করার পরে এইখানে যে মানগুলো আসবে সবগুলো মান আমরা লাস্টে আবার যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। এখন এখানে কি বলতে লাগছিল, অন্তত, তার মানে কি অবশ্য ওর নিচে নেওয়া যাবে না, অন্তত অতজন নিতেই হবে। এখানে যদি বলা হয়তো বড় জোর, প্রশ্নটা ধরেন বলা হচ্ছে বড় জোর 2 জন নিতে হবে, মানে কি আপনি 2 জনের বেশি নিতে পারবেন না। তখন এখানে কি হইতো, যদি বড় জোর শব্দ থাকতো, আপনি বড় জোর 2 জন নিতে পারবেন, মানে কি এখানে 2 জন নিলে এখানে আপনার 3 জন। হ্যাঁ, তখন এখানে সদস্য হয়তো এমন ভাবে, ওরা এই প্রশ্ন এমন ভাবে দিতে থাকতো, মানে প্রশ্ন এমন ভাবে বলা হয়তো যে আপনাকে এখানে হয়তো বলা হচ্ছে ধরেন 3 সদস্য বিশিষ্ট নিতে হবে। হ্যাঁ, বড় জোর মানে কি 5 জন মহিলা এবং 4 জন পুরুষের মধ্যে থেকে 3 সদস্য বিশিষ্ট আপনাকে টিম গঠন করতে হবে, যেখানে বড় জোর 2 জন পুরুষ এবং 2 জন মহিলা থাকবেন। হ্যাঁ, 2 জন পুরুষ আর 2 জন মহিলা থাকবেন বড় জোর। তার মানে কি আপনি যদি পুরুষ 2 জন নেন, তাহলে মহিলা আপনাকে এখান থেকে নিতে হচ্ছে 1 জন, আপনি 2 জনের বেশি নিতে পারবেন না। আবার কি আপনি পুরুষ যদি 1 জন নেন, তখন আপনার মহিলা নিতে হচ্ছে কয়জন? মহিলা নিতে হচ্ছে 2 জন। হ্যাঁ, দেখেন এর বাইরে কিন্তু শর্ত মিলবে না, কারণ আপনি এর বাইরে শর্ত দিতে গেলেই আপনাকে 3-এ আসতে হবে, কিন্তু আপনি বড় জোর 2 জন নিতে পারবেন, 3-এ নিতে পারবেন না। মানে এইগুলা এখন আপনি বইয়ের মধ্যে প্র্যাকটিস করতে চান, অন্তত কমপক্ষে ন্যূনতম বড় জোর এরকম অনেকগুলো শব্দ আসবে, ওই শব্দগুলোর সাথে মিলিয়ে আপনি শুধুমাত্র এই শর্তটাকে দাঁড় করান, তারপরে আপনি বসান। হ্যাঁ, তাহলে যে ক্ষেত্রে অন্তত বা এই শব্দগুলো আসবে, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো, মানে কিরকম 3টা 4টা 5টা পর্যন্ত স্ট্রাকচার এসে সবগুলো আর কি যোগ করলে অ্যান্সার আসবে। আর কখনো কখনো থাকতে পারে যেরকম কোনো শব্দই দেওয়া নাই, সরাসরি ফিক্সড বলা হচ্ছে 5 জন পুরুষের মধ্যে থেকে এতজন পুরুষ নেন, 4 জন মহিলার মধ্যে থেকে এতজন মহিলা নিয়ে আপনি সমাবেশ গঠন করুন। সেক্ষেত্রে আমরা সরাসরি একটা মাত্র কাজ করলেই, মানে 5 জনের মধ্যে থেকে এতজন, 8 জনের মধ্যে থেকে এতজন, 2টা গুণ করে দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় প্রিলিমিনারি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা মোটামুটি করে ফেলছি। এখানে একটা অঙ্ক আছে, এটা তুলনামূলক একটু কঠিন। হ্যাঁ,
তুলনামূলক একটু পেঁচানো, তবে আমার মনে হয় না প্রিলিমিনারি পরীক্ষায় এত কঠিন প্রশ্ন পরীক্ষায় আসবে। আর বাকি যেগুলো আছে আমার মনে হয় আপনারা সেগুলো করে ফেলতে পারবেন। সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন। ওহো, এটা নিচের দিকে দেখা যাচ্ছে না নাকি? এই তো একটু তুলে দিই, হ্যাঁ এখন দেখা যাচ্ছে না? সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন যে বিন্যাস সমাবেশের ক্ষেত্রে আমি যে অঙ্কগুলো আজকে দেখানোর চেষ্টা করলাম বা মূল থিম যেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, যদি সবকিছু ওকে থাকে তাহলে আমরা এখন মডেল টেস্ট নিয়ে একটু কথা বলতে পারি। আচ্ছা, আমরা মডেল টেস্ট, হ্যাঁ, যে আমরা লাস্টের দিকে গিয়ে একটি কমন প্রশ্ন আসে যে ভাইয়া যে আমরা মডেল টেস্ট দিব কিনা, বা মডেল টেস্ট তো সবাই দিতে বলে, সেক্ষেত্রে মডেল টেস্ট কিভাবে দেওয়া উচিত বা মডেল টেস্ট দিয়ে কিভাবে নিজেকে যাচাই করব। তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে একটা মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা মানে অনেকটা মুশকিল হয়ে পড়ে। কিরকম, আমরা বাজারের যে মডেল টেস্ট গুলো দেখি, হ্যাঁ মডেল টেস্ট দিতে হবে, প্রথমেই বলি যে আপনাকে মডেল টেস্ট দিতে হবে। কেন দিতে হবে সেটার একটা কারণ বলি। মডেল টেস্ট আমরা কেন দিব, মডেল টেস্ট কেন দিব সেটা হচ্ছে আপনি লম্বা সময় পড়ালেখা করে আসছেন, আপনি লম্বা সময় পড়ালেখা করে আসছেন, আপনাকে নিজেকে তো একটু যাচাই করতে হবে যে আমি প্রশ্নগুলো পারতেছি কিনা, বা মডেল টেস্ট দিতে গেলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার এখনো কি ল্যাকিংস গুলো আছে, কোন কোন জায়গায় আপনার এখনো সমস্যা আছে, কোন পার্টটা আপনি খুব ভালো করছেন বা কোন পার্টটাতে আপনার এখনো কাঙ্ক্ষিত যে মার্কসটা ওঠার কথা ছিল সেটা উঠাইতে পারছেন না। এরকম অনেকগুলো বিষয় আপনার কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে আমার এই এই জায়গায় দুর্বলতাগুলো আছে, এইটাতে আমার এখনো বেশি ফোকাস করা উচিত। এখন মডেল টেস্টের এইটা একটা কারণ। আরেকটা বড় কারণ কি, আমরা নর্মালি যে কোনো বইয়ে বা আমরা যে বই থেকে পড়ে আসি, ধরেন আপনি MP3 পড়ে আসছেন বা আপনি যে কোনো একটা বিষয়ের কোনো একটা MCQ যে কোনো একটা বই থেকে একটা পার্টে পড়ে আসছেন, এখন আপনি যখন মডেল টেস্ট দেখতে যাবেন, আমরা ব্রেনটাকে নর্মালি কিরকম থাকে দেখেন, আমরা ঠিক যেইভাবে দেখে অভ্যস্ত ওইভাবে যদি কোনো জিনিস আসে তখন আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। কিন্তু ওই জিনিসটাই যখন একটু অন্যভাবে আসে, ধরেন আমি পড়ে গেছি ঠিক যেইভাবেই,